कर बातें गुपचुप 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 ओए खुस 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 अल्लाह अल्लाह मत वाला बर्फी पाँव पड़ा मोटा छाला बर्फी कभी न रुकता रे कभी न थमता रे गम जो दिखा उसे खुशियों की ठोकर मारे आंखों ही आंखों में कर बातें गुपचुप 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 ओए बुड़ 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 রাজ ডোন্ট বি সিলি। মিথ্যে বলছি না সোনা, সত্যি বলছি। নইলে তোমার নামে ট্যাটু আমি কেন করাতাম? পাগল। সত্যি পাগল, তুমি আমায় পাগল করেছো। এই বিরাজ, দারুণ করেছিস তুই আজকে, দুর্ধর্ষ করেছিস। কি বিরাট বাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সকিউজ মি। কি ব্যাপার? স্টার অফ ওয়ান ডে, আজ তো তোর ভাগ্য খুলে গেছে স্টেজে, তাই না? হয়, মাঝে মাঝে হয়, প্রত্যেকেরই দিন আসে। হ্যাঁ, বেটা এখানে স্টার বসে বসে পচে যাচ্ছে, আর ওখানে জুনিয়র আর্টিস্ট ঘোড়ায় বসে ঘুরে বেড়াচ্ছে। এসো, দেখো। ও মাই গড, রাজবীর, এর কি হয়েছে? আপনারা আমার দিকে এভাবে কেন দেখছেন? কি হয়েছে রাজবীরের? মিথ্যে বলা বন্ধ কর। তুই মেরেছিস রাজবীরকে? হ্যাঁ হ্যাঁ, ওই মেরেছে ওকে। না, 22 লাখ স্কোর করে ফেলেছি আমি, মিসেস বিলমোরিয়া। কেডি স্যার, এটা শুনুন। উকিলদের নিয়ে জোক। একটা ইউনিভার্সিটি কমিটি নতুন ডিন খুঁজছিল। লিস্টে ফাইনালি 3 জনকে সিলেক্ট করা হলো। একজন ম্যাথামেটিশিয়ান, একজন ইকোনমিস্ট, আর একজন উকিল। আর 3 জনকেই একটাই প্রশ্ন করা হলো, 2 + 2 কত হয়? আরে 2 + 2 4 হয়। এটাও কেউ জিজ্ঞেস করে নাকি? এক্স্যাক্টলি, ম্যাথামেটিশিয়ান এটাই বলেছিল। তারপরে ইকোনমিস্টের পালা, ও বলল 4 ± 1। তারপর উকিলের পালা। উকিল খানিকক্ষণ ভাবলো, তারপর উঠলো আর হাঁটা লাগালো, আর টেবিলের কাছে এসে সিক্রেটলি জিজ্ঞাসা করলো, এসব ছাড় আর বল, 2 + 2 কত বানাতে চাস? হয়ে যাবে। ইজ দিস সাপোজ টু বি ফানি? ইটস নট আ ব্যাড জোক স্যার, ইটস আ গুড জোক। হ্যাঁ, মিস্টার রঘুবংশী বসুন। বলুন মিস্টার রঘুবংশী, আপনি বলছিলেন যে কোনো মার্ডারের কেসের বিষয়ে আপনি কথাবার্তা বলতে চান। কাগজে পড়েছেন তো যে একজন মাইম আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে খুন করেছেন? হ্যাঁ, পড়েছি আমি। ওই কেসটা আমারই কোম্পানির। I see. খুব গন্ডগোল হয়ে গেছে কেডি। প্যারিসে খুব বড় একটা শো হতে চলেছে। ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাসাইনমেন্ট। আর আমার ফাইনালিস্ট যে ওখানে যাচ্ছিল, ও এই কেসটাতে ফেসে গেছে। ফেসে গেছেন এটা কেন বলছেন আপনি? কেডি, আমি বিরাজকে তখন থেকে চিনি যখন ও শহরে নতুন এসেছিল। ওর কাছে খাওয়ারও টাকা ছিল না। ওকে আমি আমার অফিসে কাজে রেখেছিলাম। চা বানানো থেকে শুরু করে পরিষ্কার করবার সমস্ত কাজই ও করত। কিন্তু হ্যাঁ, ওর ধৈর্য ছিল, পরিশ্রমী ছিল, সৎ ছিল। এমন অনেক সময় এসেছে যখন ও নিজেকে ভালো প্রমাণ করেছে। মিস্টার রঘুবংশী, কখনো কখনো ভালো লোকেরাও ভুল করে ফেলেন, অপরাধ করে ফেলেন তারা। বিরাজ সেরকম ছেলেই না। এই ছেলেটাকে আমি পুরো ভরসা করতে পারি, চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তুমি জানো কেডি, এর জন্য আমি সাদা কাগজেও সই করতে পারি। তুমি এটাও জানো যে আমি কোনো ভুল লোকের জন্য তোমার কাছে সুপারিশ করব না। মিস্টার রঘুবংশী, আপনি তো জানেন যে আমি আপনার সব কথা মেনে চলি, কিন্তু তার সত্ত্বেও যা কিছু আপনি ওই ছেলেটার সম্বন্ধে আমাকে বললেন, একবার আমি নিজে যাচাই করে নিই, তারপর কেসটা নিতে আমি তৈরি। আমি বলছি স্যার, আমি যখন ওখানে পৌঁছই তখন একটা রেড লাইট আমার চোখে ফ্ল্যাশ করে। এইসব আমি কিছু শুনতে চাই না। তুমি আমাকে শুধু এইটা বলো যে আমি কেন এটা মানবো যে এই হত্যাটা তুমি করনি। স্যার, যদি আমাকে ওকে মারতেই হতো, তাহলে আমি ওকে অন্যদের সামনে মেরে নিজেকে ফাঁসির কাটে ঝোলানোর বোকামিটাই বা কেন করব?
রাগের মাথায় পাগল হয়ে গিয়ে মানুষ যা কিছু করতে পারে। আমি ওর উপর কেনই বা রাগ করব? এই কারণে যে ও এত বড় স্টার। আচ্ছা, যদি এই কথাটা মেনে নেওয়া যায়, যদি আমাকে ওর জায়গা নিতেই হতো, তাও তো আমি বাঁচার মতন কাজ করতাম না স্যার। না, ওকে সবার সামনে মেরে আমি মরার মতো কাজ করতাম। হতে পারে যে তুমি তখনই অবসর পেয়েছো। রাজদীপ আর আমি গত সপ্তাহে একটা পার্টিতে গেছিলাম। পার্টি থেকে বেরোনোর সময় আমরা একসাথেই ছিলাম। স্যার, ও অনেক ড্রিঙ্ক করেছিল, গাড়ি চালাবার অবস্থাতেই ছিল না। আমি নিজে ড্রাইভ করে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসি। চাইলে তো আমি ওকে ওখানেও মারতে পারতাম, কেউ ছিল না ওখানে। স্যার, আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত পৌঁছেছি। আমি কেন নিজের এবং আমার ফ্যামিলির লাইফ এভাবে নষ্ট করব? আপনি ভাবুন না স্যার, আপনি তো এত বড় একজন উকিল। আপনি বলুন, যদি এর পরেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তো তাহলে ছেড়ে দিন স্যার। কারণ বিশ্বাস না করতে পারলে সত্য এবং মিথ্যের লড়াই মানুষ লড়তে পারে না স্যার। ইয়োর অনার, এই কেসটা কি? আই মিন, এই কেসটা কেন? টাইম ওয়েস্ট হচ্ছে আদালতের, আর কিছুই না। এই যে বিরাজ এখানে দাঁড়িয়ে আছে, ও সবার সামনে রাজবীরের গলায় ফাঁস দিয়ে খুন করে ফেলে। সোজা সাপটা কথা, সোজা সাপটা কেস। আমার মতে তো ওকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত, ইয়োর অনার। অবজেকশন, ইওর অনার। কেসের শুরুতেই প্রসিকিউটর সাহেব নিজের সিদ্ধান্তটা শুনিয়ে দিলেন। এরকমটা করে উনি আদালতের মান ভঙ্গ করছেন এবং ন্যায়কে তিনি অস্বীকার করছেন। না, আমি বিলীন করার চেষ্টা করছি না ইয়োর অনার, আমি ভিলেনকে আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনি ওর মুখটা দেখুন, মুখটা দেখাও। আছে কোনো অনুশোচনা আছে ইয়োর অনার? খুন করেছে কিন্তু তাও কোনো অনুশোচনা নেই, না কিছু। মুখটা দেখে এমন মনে হচ্ছে যেন কোনো হিংস্র আনন্দ লাভ করেছে। অবজেকশন, ইওর অনার। প্রসিকিউটর আমার মক্কেলকে এইভাবে কোনো কিছু বলতে পারেন না। ঠিক আছে, বলবো না, টাইম ওয়েস্টও করবো না। এমনি তো সন্ধ্যাবেলা আমাকে এক সিনিয়রের বার্থডে পার্টিতে যেতে হবে, গিফট টিফটও কিনতে হবে, সো আই ওয়ন্ট ওয়েস্ট টাইম। আসল কথায় আসছি ইয়োর অনার, সেই রাতের কথা বলছি যেই রাতে খুন হয়েছিল। বিরাজ নিজের মাইমে মেকআপ নিয়ে স্টেজের ওপর একলা ছিল, শুধু ও একাই ছিল, কারণ ওর একারই পারফরমেন্স ছিল। আর এই কথাটা প্রমাণ করার জন্য ইয়োর অনার, আমি ডাকতে চাই গণেশ, মিউজিশিয়ান গণেশকে। অনুমতি দিলাম। শো শেষ হয়েছিল আর ওই মেকআপ রুমের বাইরে দিয়ে আমি যাচ্ছিলাম, আর আমি দেখি যে বিরাজ প্রমাণ হয়ে গেল বিরাজ, ওই মেকআপ রুমে তুমি একলাই গিয়েছিলে। স্যার, আমি এটা বলছি না যে আমি মেকআপ রুমে যাইনি। আমি শুধু এটা বলছি যে রাজবীরকে আমি মারিনি। ইনফ্যাক্ট আমি মেকআপ রুমের ভেতরেও ঢুকিনি। আমি তো শুধু যখন দরজা খুললাম তখন ভেতরটা অন্ধকার ছিল, আর আমার চোখের সামনে একটা রেড লাইট ছিল। তারপর কেউ আমার মাথায় মারলো। তারপর কি হলো আমার কিচ্ছু মনে নেই। শুধু যখন জ্ঞান ফিরল তো রাজবীরের লাশ আমার সামনে পড়েছিল। কাল রাতে কোন ফিল্ম দেখেছিলে? গল্প ভালো বানাতে পারো তুমি। পাঠক সাহেব যেরকম উকিল, তার সেরকম মক্কেল, দুজনেই ভালো গল্প বানাতে পারে, কিন্তু এইটা গল্প নয়। বাস্তব এটাই যে তুমি রাজবীরকে মেরেছিলে এবং তারপর কুমার তোমার মাথায় আঘাত করে। অ্যাকচুয়ালি ইয়োর অনার, কুমার বাঁচাতে চেয়েছিল, তাই জন্য আঘাত করেছিল, কিন্তু তারপর তুমি সব ভুলে গেলে। কিন্তু এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি তোমার এক অসুখ ইয়োর অনার। এটা আমি প্রমাণ করতে পারি, আমার কাছে মেডিকেল রিপোর্টস আছে যা এটা প্রমাণ করবে যে বিরাজের ভুলে যাওয়ার রোগ আছে। আর একটু শক লাগলে বা একটু আঘাত পেলে ওর মাথাটা পুরো জিরো হয়ে যায়, ক্লিন স্লেট। আমার ভুলে যাওয়ার রোগ নিশ্চয়ই আছে, কিন্তু সেদিন মেকআপ রুমে কেউ ছিল না, ভেতরটা অন্ধকার ছিল আর একটা রেড লাইট ছিল, এইটুকু আমার মনে আছে জজ সাহেব। তারপর তো আমি জ্ঞানই হারিয়ে ফেললাম। জ্ঞান হারিয়ে ফেলবেন যখন আমি প্রমাণ করে দেবো যে আপনিই খুনি। যতই পাগল হওয়ার অ্যাক্টিং করুন, বা ঘুমে হাঁটার অ্যাক্টিং করুন, বা এই ভুলে যাওয়ার অ্যাক্টিংটা করুন, এই করে আপনি বাঁচতে পারবেন না মিস্টার বিরাজ। ইয়োর অনার, সবচেয়ে প্রথমে তো আমি এটা জানতে চাই যে এই যে ভুলে যাওয়ার অসুখের এই যে নাটকটা, এটা কি নাটকই ছিল নাকি মার্ডারের ক্ষেত্রে এই অসুখটার কোনো রোলও ছিল? মিস্টার জয়সওয়াল, এটা কি ধরনের মনুষ্যত্ব আপনার? একজন গোবেচারার অসুখ নিয়ে আপনি উপহাস করছেন। আমি এরকমটা আপনাকে করতে দেব না। ইওর অনার, আমি আদালতের কাছে অনুমতি চাইছি যে মিস্টার রঘুবংশী বাবু, যিনি ইনার শোয়ের প্রডিউসার আর ইনাকে ছোটবেলা থেকে চেনেন, উনি কাঠগড়ায় আসুক আর ওর অসুখ সম্বন্ধে আমাদের কিছু বলুন। রঘুবংশী বাবু, আপনি দয়া করে এই ন্যায়াধীশ মহোদয়কে বলুন যে বিরাজের এই ভুলে যাওয়ার রোগটা সম্বন্ধে আপনি কবে জানতে পারেন? একবার নয়, অনেকবার এমন হয়েছে। আমি এক জিনিস ওকে বাড়ি থেকে আনতে পাঠাতাম আর ও অন্য কিছু নিয়ে আসতো। একবার তো এমন হয়েছিল যে ওর নাম আর ঠিকানা ভুলে গেছিল, আর তারপর আমরা সবাই ওর পার্সের নাম আর ঠিকানার আইডেন্টিটি কার্ড দিয়ে দিয়েছিলাম, যাতে দ্বিতীয়বার এমনটা না হয়। ধন্যবাদ রঘুবংশী বাবু। ইওর অনার, পাঠক সাহেব, আপনার সাক্ষী উড়িয়ে দিয়েছে আপনার পক্ষী। না ইয়োর অনার,
এনার সাক্ষী এক্ষুনি বললেন যে ওনার ভুলে যাওয়ার রোগ আছে, কিন্তু এটাও তো হতে পারে যে খুন করার পরে উনি ভুলে গেছেন যে উনি খুন করেছেন। চলুন মনে করেই দিচ্ছি ও ভুলি দাসতা। ইওর অনার, আমার পরের সাক্ষী সানিয়া। রাজবীর আর আমি মেকআপ রুমে ছিলাম। রাজবীরের শরীর ভালো ছিল না, তাই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম। রাজবীর অসুস্থ থাকার কারণে বিরাজ পারফর্ম করার চান্স পেয়ে গিয়েছিল। পারফরমেন্সের পরে বিরাজ মেকআপ রুমে আসে। সানিয়া দেবী, যদি আমি এটা বলি যে আপনি আপনার চোখের সামনে এই খুনটা হতে দেখেছেন, তাহলে কি আমি ঠিক? আগে বিরাজ রাজবীরকে ঈর্ষা করত। ও ভাবতো যে রাজবীরের জন্য চান্স পাচ্ছিল না। আর যখন চান্স পেলেন তখন চান্সে ডান্স করে নিলেন, তার মানে রাজবীরকে খুন করে ফেলে। পাঠক সাহেব, আমার উইটনেসকে কিছু জিজ্ঞেস করতে চান? আগে না, ধন্যবাদ। প্রশ্নই নেই তো কি জিজ্ঞাসা করবেন, কিন্তু ইওর অনার, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো সাক্ষী। আমার পরবর্তী সাক্ষী কুমার, মেকআপ ম্যান। স্যার, আমি প্যাসেজ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি ম্যাডামের চিৎকার শুনি। ম্যাডাম মানে কে? সানিয়া ম্যাডাম। সানিয়া ম্যাডাম, ওকে। আর তারপরে আমি মেকআপ রুমের দরজা খুলে ভেতরে ঢুকি। রাজবীর স্যার ভীষণই ভালো মানুষ ছিল স্যার, খুব বড় মনের মানুষ ছিল। এই লোকটা ভীষণ অকৃতজ্ঞ স্যার। রাজবীর স্যার ওকে সব কিছু শিখিয়েছিল স্যার। ওর তো ওনার পা ধুয়ে জল খাওয়া উচিত ছিল স্যার, কিন্তু এ তো ওনাকে খুন করে দিল। ইস, খুন করে ফেললো। হ্যাঁ স্যার, এই কাজটা ওর করা উচিত হয়নি স্যার। ও মোটেই ঠিক কাজ করেনি স্যার। ইওর অনার, কুমার দেখেছিল, সানিয়া দেখেছিল, কুমার আর সানিয়া মিলে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই লোকটার মাথায় রক্ত উঠে গেছিল সবার সামনে। যেরকমটা আমি বললাম, গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছিল এবং তারপর বলছে ওর কিছু মনে নেই, রোগের বাহানা। ভেরি গুড। যাকে মার্ডার ওয়েপন তো আছে আমার কাছে, ওটা তো আছে, ওটা তো কেউ ভুলতে পারবে না। এটাই কি সেই মার্ডার ওয়েপন কুমার বাবু? এই দড়ির ফাঁস দিয়ে কি মারা হয়েছিল রাজবীরকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই সেই দড়ি স্যার। ইওর অনার, আমি এই মার্ডার ওয়েপন পেশ করেছি। এবার আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, এই প্রোডাকশন কোম্পানির প্রোডাকশন ম্যানেজার, যার এটা দায়িত্ব যে সব প্রপার্টিজ ইত্যাদি এগুলো জড়ো করে ব্যাক স্টেজে রাখা, মিস্টার নরেন। নরেন বাবু, ওই দিন শোয়ের দিন রাতে বিরাজ যখন আপনার সাথে দেখা করতে আসে, তখন ওনার বিহেভিয়ার, ওনার ব্যবহারে কোনো পার্থক্য দেখেন? আমার খুব ভালো মতো মনে আছে, বিরাজ ওই দিন খুবই এক্সাইটেড ছিল, আর হওয়াটাও খুব স্বাভাবিক। প্রথমবার সোলো পারফর্ম করতে যাচ্ছিল, আর শোয়ের আগে আমার সঙ্গে দেখা করতেও এসেছিল প্রোডাকশন গোডাউনে। আরে কি ব্যাপার বিরাজ, আজ তো তোমার জমিতে পাই পড়ছে না, কি বলো? রাজবীরের ছুটি করার তালে আছো কি, তাই তো? নারেন ভাই, আমি চেষ্টা তো করবোই। যদি ওপরওয়ালা চায় তো নিশ্চয়ই হবে। আপনি আমাকে দড়িটা তো দিন। দড়ি? মাইনে দড়ি দিয়ে তুমি কি করবে? কাউকে ঝুলানোর কোনো ফোন দিয়ে আটনি তো? হ্যাঁ, আরে না নারেন্দা, ওই একটা অ্যাজ এ প্রপ ইউজ করতে হবে, ওই দড়িকে সাপ ভাবার অ্যাক্ট। আর আপনি দিন না, এত জিজ্ঞেস করছেন কেন? কতটা চাই? প্রায় 4 ফুটের মতো দিয়ে দিন। 4 ফিট। আচ্ছা। ইওর অনার, আমি এখন এটা প্রমাণ করে দেব যে এই যে মার্ডার ওয়েপন, এই দড়িটা, এটা সেই দড়ি যেটা বিরাজ নরেন বাবুর থেকে চেয়েছিলেন গোডাউনে গিয়ে। ইওর অনার, 4 ফিট। পাঠক সাহেব, 4 ফিট। এখন দয়া করে অবজেকশন ইওর অনার, এরকমটা বলে এটা জিজ্ঞেস করবেন না যে ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন নেই কেন। গ্লাভস পরেছিলেন সাহেব, কিন্তু ইওর অনার দুজন আছে, কুমার আর সানিয়া, যারা ওকে মার্ডার করতে দেখে, প্রত্যক্ষদর্শী সাক্ষী, আই উইটনেস। পাঠক সাহেব, এর থেকে বড় প্রমাণ আর আমি কি পেশ করব? বিরাজ দড়িটাকে প্রপ বানিয়ে আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল, কিন্তু ওর মনে অন্য কিছু ছিল। বিরাজ, তোমার এটা করা উচিত হয়নি।
এটা তুমি ভালো করোনি। ভালো করেছে, ওর দিক থেকে তো ভালোই করলো না। ওর প্ল্যান ছিল খুন করা, ও খুন করে ফেললো, তো ভালোই হলো, রাইট বিরাজ? কেমন প্ল্যান স্যার? আমি তো বলছি আপনাকে যে আমি মেকআপ রুমে গেছিলাম, কিন্তু আমি ওকে মারিনি, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। আরে কি অজ্ঞান হয়ে গেছিলে, কিছু মনে নেই? স্যার একটাই কথা বারবার বলে চলেছে, খুন করে বলছে যে আমি ভুলে গেছি। ইওর অনার, আমি এখন এটা প্রমাণ করতে চাই যে এই খুনটা করেছে, আর তার জন্য আমি ডক্টর সিনহাকে এখানে ডাকতে চাই কাট করাতে। জজ সাহেবকে এটা বলুন যে এটা কি সম্ভব যে এই যে অ্যামনেশিয়ার যারা রুগী হয়, খুনের মতন একটা মারাত্মক অপরাধ করার পর পুরো ঘটনা ভুলে যায়? পসিবল? অবশ্যই হতে পারে। এই কথাটার প্রমাণ হয় বিরাজের মেডিকেল রিপোর্ট থেকে। কিন্তু আমি ওকে কেন মারবো? কোনো কারণ তো নেই। সেন্সিবল। বিরাজ, প্রথমবার তুমি কোনো সেন্সিবল কথা তুললে আমি এটার উত্তর দেব। ইওর অনার, রাজা রানী পেয়াদার গল্প অনেক তো হলো, এবার বিরাজ আমি আপনাকে একটা নতুন গল্প শোনাতে চাই, যার জন্য আমি ডেকে নিতে চাই মনীষ চন্দ্রাকে, যে এই শো এর ডিরেক্টর, যে ওকে মাইমও শেখায়, আর রাজবীর আর বিরাজের খুবই কাছের লোক। অনুমতি দিলাম। আগে হ্যাঁ, রাজবীর আমার খুব কাছের বন্ধু ছিল, আমরা দুজনে অনেক শো একসঙ্গে করেছি। ও খুব ভালো আর্টিস্ট ছিল স্যার, আর এই ব্যাপারটাই এই বিরাজের চক্ষু শুনছিল, হজম করতে পারছিল না ব্যাপারটা ও। আর স্যার, কয়লাকে আপনি যতই ধুন আর যতই পরিষ্কার করে নিন, ওর মধ্যে তো হীরের মতো চমক আসতে পারে না, না স্যার? রাজবীর আসল শিল্পী ছিল, ও যখন স্টেজে আসতো না তখন আগুন ধরিয়ে দিত। প্যারিসের কম্পিটিশনে শুধুমাত্র একটাই লোক যেতে পারত, আর তুই রাজবীরকে নিজের রাস্তা থেকে সরিয়ে মেরে ফেললি তুই রাজবীরকে। স্যার, ওই দিন যখন আমি মেকআপ রুমে যাই তখন বিরাজ আর রাজবীরকে একসঙ্গে বসে থাকতে দেখি। বিরাজ, প্যান্টে শুধু ভাঁজটা ঠিক করবি, পা ধরে টানার কোনো দরকার নেই। কিচ্ছু পাবি না, বুঝলে? রাজবীরের মতো স্টার খুব কম জন্ম নেয়, আর বাকি সবাইকে ওর ছায়াতেই বড় হতে হয়। এটা মেনে নে, আর যেখানে আছিস না সেখানেই থাকতে শেখ। রাজবীর স্যার, মানুষের যখন খারাপ সময় আসে না, তখন এই টাকা পয়সা নাম কিচ্ছু থাকে না। কত এলো আর কত গেল, না গেলে তাদের সরিয়ে দেওয়া হয়। যে মানুষ খুব ওড়ার চেষ্টা করে না, সে পড়েও যায়, না হলে ফেলে দেওয়া হয়। রেডি? যাওয়া যাক। এত বিষ ভরা ছিল তোর ওই কথাগুলোতে? প্যারিসে যাওয়ার জন্য, ওই কম্পিটিশনে যাওয়ার জন্য তুই ওকে প্রাণে মেরে দিলি। তুই নিজের কেরিয়ার তো শেষ করলি, আর আমাদের সবার আশায় জল ঢেলে দিলি। ইওর অনার, প্রমাণ, সাক্ষী, উদ্দেশ্য, অস্ত্র, যেই দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়, যার দাগ ছিল রাজবীরের গলায়, সেই দড়িটাও, সেই ফটোগ্রাফগুলো সব আমি পেশ করে দিয়েছি। এখন আর কত খাটাবেন পাঠক সাহেব? পুলিশের রিপোর্টও আছে, পড়তে চান? রিপোর্ট আমি পড়ে ফেলেছি জয়সওয়াল বাবু। আপনাকে একটা প্রশ্ন করার ছিল আমার। কি খান আপনি? এত টকবগে ব্যাপার আপনার ভেতরে। আপনি তো জানেন যে এই টকবগে ব্যাপারটাকে যদি আটকে না রাখা যায় তাহলে এদিক ওদিক ছিটকে যেতে পারে। ইওর অনার, আমি আদালতের কাছে এটা আবেদন করতে চাই যে আমাকে The case is adjourned till next hearing. কেডি, আমার তোমার আর বিরাজের উপর পুরো ভরসা আছে। পুরোপুরি আমি চেষ্টা করব এই বিষয়ে। হতে পারে যে বিরাজের এই কিছু সময়ের জন্য স্মৃতি লোপ পাওয়ার এই অসুখটা সম্বন্ধে কেউ জানেন, আর সেই ব্যক্তি হয়তো বিরাজকে এক্ষেত্রে ব্যবহার করেছে। আর এক্ষেত্রে এটাও হতে পারে যে বিরাজের ওপর আঘাত হওয়ার পর বিরাজ পড়ে যায় আর বেহুশ হয়ে যায়, যখন ও ওঠে তখন ওর আর কিছু মনে নেই। সব সেরকম ভাবে তো অনেক কিছুই হতে পারে। ঠিকই, হতে তো অনেক কিছুই পারে, রাইট? তুই যা বলুন, স্টেজের ওই অডিটোরিয়ামের মেকআপ রুমের একদম ঠিকঠাক তল্লাশি কর। আমার মনে হয় সেখানেই কোনো না কোনোভাবে লুকিয়ে থাকা তথ্যটা তুই পেয়ে যাবি। বরুণ, ওই ঘড়িরই কাঁচ মনে হচ্ছে, হয়তো ধস্তাধস্তির মধ্যে পড়ে যায় নিচে। কন্টাক্ট লেন্স, কিন্তু এই রঙের চোখ তো কারোরই নেই। মোস্টলি আদালতে তো সবাই আছে। হয়তো কেউ বাইরে থেকে এসেছিল।
কিন্তু লাল ল্যাম্প, লাল ল্যাম্প? তবে ধীরজ বলেছিল রুমে রেড লাইট ছিল। বরুণ, রেড ল্যাম্প। আমিও সেটাই ভাবছি। তবে মার্ডার হয়েছে ওই রুমে আর রেড লাইট এই রুমে। কিছু একটা গোলমাল আছে। হয় বিরাজের মেমোরিতে গোলমাল আছে, নইলে গল্পতে টুইস্ট আছে। সাফায়ার ক্রিস্টাল, এরকম তো কাজ তো শুধুমাত্র দামি ঘড়িতেই থাকে। কার ঘড়ির কাজ এটা হতে পারে? ধীরাজ রাজবীর নাকি হত্যাকারীর? হতে পারে স্যার। আর এই লেন্সটা কার চোখের, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। বরুণ, ওই দড়িটা তো পুলিশ বাজেয়াপ্ত করে। তাহলে এই দড়িটা কোথা থেকে আসলো? তাহলে কি দুটো দড়ি ছিল? একটা কাজ কর, ঘড়ির এই কাজটা কোনো ঘড়ি বিশেষজ্ঞকে দেখা আর জিজ্ঞেস কর যে কোন ব্র্যান্ডের ঘড়ি এটা হতে পারে। নয়নবাবু, দয়া করে আপনি আদালতে আমাদের এটা বলবেন যে এর মধ্যে ওই দড়িটা কোনটা যেটা সেই দিন আপনি বিরাজকে দিয়েছিলেন। পাঠক সাহেব, দয়া করে আমাকে এটা বলুন যে আপনি দড়ির মধ্যে এত রস কি করে খুঁজে পাচ্ছেন, যখন আমি প্রমাণ করে দিলাম যে এই দড়িটাই, এটাই মার্ডার ওয়েপন। তাহলে কেন খামোকা দুটো দড়ি দেখিয়ে সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, গুলিয়ে দিচ্ছেন? উস্কাচ্ছি না জসওয়াল সাহেব, এই উস্কানিটাকে একটা সমাধানের দিকে নিয়ে যাচ্ছি। এই কেসের সেই ধাঁধাটা যেটা আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আদালতের সম্মুখে নিয়ে আসার জন্য একটা চেষ্টা করছি। হ্যাঁ, তো বলুন কোন দড়িটা? এই দুটো দড়ি একই রকমের, বরং একই দড়ির দুটো টুকরো। ওটা 4 ফিটের একটা টুকরো ছিল যেটা আপনি নতুন বান্ডিল থেকে কেটে বিরাজকে দিয়েছিলেন। হ্যাঁ। ইওর অনার, সেই দিন বিরাজ যেই শোটা করেছিলেন, আমি সেটা রেকর্ডিংটা আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি। প্লিজ প্রসিড। যেরকমটা এই রেকর্ডিং এ দেখা গেল, যখন বিরাজ মঞ্চ থেকে নিচে নামলেন তখন তার হাতে কোনো রকম দড়ির টুকরো ছিল না, কারণ দড়ির টুকরো মঞ্চের ওপর থেকে গিয়েছিল। এই কেসের শুরু থেকেই জসওয়াল বাবু এটা দাবি করে আসছিলেন যে এটা সেই দড়ির টুকরোটা যেটা মঞ্চের ওপর পড়েছিল, এটা দিয়েই হত্যাও করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন এটা হলো ইওর অনার, যে দ্বিতীয় দড়ির টুকরোটা এলো কোথা থেকে? জজ সাহেবকে প্রশ্ন করে কি লাভ? উত্তর তো আমার কাছে আছে, তাই না? সিম্পল ব্যাপার, বিরাজই নিশ্চয়ই করেছিল দ্বিতীয় টুকরো দড়িটার, কারণ ওই যে দড়িটার পুরো বান্ডেলটা ওটা প্রোডাকশন রুমে ছিল আর সেটা বিরাজ ভালোভাবেই জানতো। আপনিও নিশ্চয়ই জানেন সেটা, যে সাক্ষী আর তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই এখানে প্রমাণ করা যায় না। এই নিয়মটা তো আপনার উপর প্রযোজ্য হয়। তো শান্ত থাকুন। ইওর অনার, আমি প্রমাণ নাম্বার 2 পেশ করতে চাইবো, যেটার সাহায্যে এই কথাটা প্রমাণিত হয়ে যাবে যে দ্বিতীয় দড়ির টুকরোটা কোথা থেকে এসেছিল, কে এনেছিল। আর এইটা কারোর ঘড়ির একটা কাজ। আর এই কাজটা বিরাজের ঘড়ির নয়, কারণ তার অন্যান্য সামগ্রীর সঙ্গে তার ঘড়িটাও পুলিশ সেক্ষেত্রে বাজেয়াপ্ত করে নিয়েছিল। এই সময় সেটা পুলিশের কাছেই রয়েছে। প্রথমে দ্বিতীয় দড়ি, তারপর কাঁচের টুকরো, কেসের টুকরো টুকরো করে দিচ্ছেন কেন? মানে টুকরো তো আপনার তথ্য প্রমাণগুলো হয়ে যাচ্ছে মিস্টার জসওয়াল। আবারও অকারণে কথা বলে উঠলেন। আমি এটা একটু যে আপনার এই অভ্যাসগুলো বদলানো দরকার। ইওর অনার, আমি কুমার মেকআপ ম্যানকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ঘড়িটা আপনার একটু দেখতে পারি আমি? হ্যাঁ স্যার। না, বার করুন। ধন্যবাদ বাবা, ক্যা বাত হে, এটা খুবই উৎকৃষ্ট আর বহুমূল্যের ঘড়ি আর কি। কিন্তু এই কাঁচ যেটা রয়েছে এই ঘড়িটার, এটা আপনি দ্বিতীয়বার লাগিয়েছেন, কারণ এটা তো এই ঘড়িটার অরিজিনাল কাঁচ নয়। না স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। বিচিত্র ব্যাপার এটা। ঘড়িটা আপনার আর আপনি এটা জানেন না?
স্যার এই ঘড়িটা আমাকে মানিশ স্যার গিফটে দিয়েছিল। যদি উনি ওটাকে চেঞ্জ করিয়ে থাকেন তাহলে উনি জানবেন, আমি নয়। আমার ঘড়ি পরা নিয়ে কথা। আর কি? কারেক্ট কারেক্ট পাঠক সাহেব, আপনি খুঁড়লেন পাহাড় আর ওর থেকে বেরোলো ইঁদুর আর ও পালিয়েও গেল। জসওয়াল বাবু, আপনি মেনে নিন না। ইওর অনার, আমার তৃতীয় প্রমাণ হলো এই কন্ট্যাক্ট লেন্স। একটা রয়েছে আর একটা বেপাত্তা। ইওর অনার, এই লেন্সটা হুবহু ওই রকমই যেরকমটা বিরাজ ওর শোতে ব্যবহার করে থাকে, কিন্তু এটা বিরাজের নয়। এইটা খোঁজ নেওয়া অত্যন্ত আবশ্যক ইওর অনার যে এই লেন্সটা ঠিক কার। এটাও খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি যে ওই দড়ির ওই দ্বিতীয় টুকরোটা সেটা কোথা থেকে আসলো, কে আনলো। প্রতিপক্ষ আদালতের সামনে সময়ের জন্য আবেদন রাখছে ইওর অনার। পারমিশন গ্রান্টেড। নরেনের বক্তব্য হলো যে ও নতুন দড়ির বান্ডিল থেকে 4 ফুট লম্বা দড়ি কেটে ও বিরাজকে দিয়েছিল। পুলিশ ওখান থেকে যেই দড়িটা উদ্ধার করে সেটার দৈর্ঘ্য সেখানে 4 ফুটই ছিল। তাহলে যে দড়ির টুকরোটা তুই পেয়েছিস সেটা কোথা থেকে এলো? খোঁজ নেই যে নরেন যেই দড়ির বান্ডিলটা থেকে ওই টুকরোটা কেটেছিল সেই বান্ডিলটার পুরো দৈর্ঘ্য কত ছিল আর কোন ব্র্যান্ডের সেটা। ঠিক আছে স্যার। ওই যে লেন্সটা তুই পেয়েছিলি সেটা ডিএনএ টেস্ট করা, জানতে পারা যাবে যে সেটা কোন ব্যক্তির। এটা তো সেই লেন্সটাই। একটা তো কেডির কাছে আছে, একটা এখানে। কেডি এবার এটাকে আদালতে হাজির করবে। হ্যাঁ, আর একটা কোথায় গেল? এখানে তো নেই। সানিয়া দেবী, আপনি কন্ট্যাক্ট লেন্স পরেন নাকি? আগে না, কখনো পড়িনি। এই ওই সময় আপনি রাজবীরের সঙ্গে মেকআপ রুমে ছিলেন আর ওর হত্যার পর আপনি অনেকটাই বিচলিত হয়েছিলেন। আগে আপনার আর রাজবীরের মধ্যে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ ছিল। রাজবীর আর আমি ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, হয়তো তার থেকেও বেশি। ইটস লাভলি। ইউ লাইকড ইট? ইয়েস। এই নাও চাবি। আমি? হ্যাঁ, অবভিয়াসলি। এই নতুন গাড়ির উদ্বোধন তোমার হাতেই হওয়া উচিত। আই মিন, আমাদের শুভযাত্রা তোমার হাত দিয়ে শুরু হওয়া উচিত। তো লাইফে তুমি আমাকে ফার্স্ট প্লেস দাও। ফার্স্ট প্লেস ইন মাই লাইফ অ্যান্ড ফার্স্ট প্লেস ইন মাই হার্ট। অবজেকশন ইওর অনার। পাঠক সাহেব, কেসের তদন্ত করার বদলে আপনি উইটনেসের পার্সোনাল লাইফ নিয়ে কেন জিজ্ঞাসা করছেন? এটার সাথে কি সম্পর্ক রয়েছে? আমি বোঝাবো যে কি সম্পর্ক রয়েছে। আপনি দয়া করে আমাকে আমার কাজটা করতে দিন আর যান, আপনি নিজের কাজটা করুন। তো আরো অনেক পুরুষ বন্ধু আপনার নিশ্চয়ই ছিল সানিয়া দেবী, যাদের সঙ্গেও আপনার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হ্যাঁ, বন্ধু তো অনেক আছে। অ্যাক্ট্রেস যখন, তো বন্ধুত্ব তো হতেই থাকে। হ্যাঁ, আপনার জীবনের সেই বিশেষ দরজাটা শুধুমাত্র আপনি রাজবীরের জন্যই খুলে রেখেছিলেন, তাই তো? ওকে। আর ব্যাস ইওর অনার, আমি এখন মনীশ চন্দ্র বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। মনীশ বাবু, গত শুনানিতে আপনার চোখের ভাষাটা অনেকটা বিরাজের প্রতি আপনার অভ্যন্তরীণ আক্রোশ আমাকে অনেকটা এই ইঙ্গিত দিয়েছিল যে রাজবীর বাবুর সঙ্গে আপনার খুবই মধুর সম্পর্ক ছিল। এটা বলতে পারেন আমার সত্যিকারের বন্ধু ছিল, আর আমাদের পছন্দ একে অপরের সঙ্গে খুব মিলত। হ্যাঁ, পছন্দ, সেই বিষয়ে আমি আসছিলাম। সানিয়া দেবী, আপনিও সানিয়া দেবীকে পছন্দ করতেন ঠিক যেরকম রাজবীর আর কি। হ্যাঁ, সানিয়াকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, খুব ক্লোজ ও আমার। কিন্তু সানিয়া দেবী তো রাজবীরের সঙ্গে ইউনো। তাতে কি স্যার, সবাই সব কিছু চাইলেই পায় না। হ্যাঁ, এই প্রবাদটা যথেষ্ট পুরনো হয়ে গেছে মনীশবাবু, অন্য কোনোদিন শুনে নেব। তার আগে এটা বলুন যে আপনার প্রতি সানিয়া দেবীর এহেন ব্যবহারে আপনার ক্রোধ জন্মালো না, কোনো রকম ঈর্ষা হলো না? স্বাভাবিক তো এটা। এই ধরনের সম্পর্কে, এই ধরনের প্রেম কাহিনীতে এটা খুবই, যদি আপনি না করেন তো এতে এটা প্রমাণ হবে যে আপনি মিথ্যা বলছেন, আর মিথ্যা সবসময় খুব একটা বেশি টেকে না মনীশবাবু। স্যার, দুঃখ হতো আর ঈর্ষাও হতো,
কিন্তু আজকাল দেখে আর শোনে কে? সময় কার কাছে আছে? সুইটি, সুইটি আমার সাথে ডিনার করতে বাইরে যাবে? মানিশ, তুমি কতবার একই উত্তর শুনতে চাও? যতক্ষণ না তুমি বলে বলে ক্লান্ত হয়ে যাও। তখনও আমি তোমার সাথে যাব না। ইউ নো রাজবীর আমার জন্য কতটা। আমি জানি রাজবীর তোমার জন্য কতটা, কিন্তু তুমি কেন বুঝতে পারো না যে তুমি রাজবীরের জন্য কি? ও তোমাকে ইউজ করতে চায় সুইটি, আর আর আমি চাই না যে তুমি রাজবীরের এক্স লিস্টে চলে যাও। ইউ জাস্ট শাট আপ। একদিকে তুমি ওকে বন্ধু বলো আর অন্যদিকে ওর গার্লফ্রেন্ডকে উস্কাচ্ছ। হাউ চিপ। উস্কাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি যে রাজবীর তোমাকে ইউজ করতে চায়। লিসেন, গার্জিয়ান হয়ো না, নইলে রাজবীরকে বলে দেব। গেট দ্যাট? হ্যাঁ, এটাই তো দুঃখের বিষয় যে এই সময় সমস্ত ব্যক্তির সময়ের অভাব রয়েছে। স্যার, রাজবীর আজ যাই হোক না কেন সত্যিকারের বন্ধু ছিল, আর সব থেকে বেশি আমি ওকে বুঝতাম। এক সেকেন্ড, সরি পাঠক সাহেব, এই একেবারেই বন্ধুর মতো বন্ধু নয়। হ্যাঁ, বলুন আপনি। যদি আপনার এটা মনে হয় যে ইনি যে ইমোশনাল কথা বলতে বলতে কথার মধ্যে দিয়ে গঙ্গা উছলে পড়বে এবং সেই গঙ্গা জলে আপনার এই ক্লায়েন্টের পাপ ধুয়ে যাবে, ভুল ভাবছেন আপনি। পাপ তো গঙ্গাতেই ধোয়া হয়ে থাকে জয়সওয়াল বাবু। ব্যাস কিছুটা শ্রদ্ধা আর ধৈর্যের প্রয়োজন সেখানে, আর এই দুটোই আপনার মধ্যে নেই। এবার কিছুক্ষণ আপনি একটু অপেক্ষা করুন, আপনার পাপটাও ধুয়ে যাবে আর কথাগুলোও বেরিয়ে আসবে। ধোপাঘাটের কাজকর্ম শুরু করুন আপনি। ইওর অনার, এভিডেন্সে ওই যে কন্ট্যাক্ট লেন্স রয়েছে সেটা মিস্টার মনীষ চান্দার, সে বিষয়টা আপনি অস্বীকার করবেন? এডি সাহেব, কন্ট্যাক্ট লেন্স আর আমি, দ্যার ইজ নো কানেকশন। আর আমার তো চোখও ঠিক আছে, কাছের দৃষ্টি আর দূরেরও সবকিছু পরিষ্কার দেখতে পাই। যদি আপনি কাউকে জিজ্ঞেস করতে চান তো জিজ্ঞেস করতে পারেন। না না, অন্য কাউকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আমি জানতাম যে আপনি আমার কথাটাকে অস্বীকার করবেন। এই কারণে ইওর অনার, ইনার ডিএনএ টেস্ট করা হয়েছে, আর ইনার ডিএনএ টেস্ট অনুযায়ী ওই কন্ট্যাক্ট লেন্সের মধ্যে যেই চোখের জল রয়েছে সেটা উনার ডিএনএর সঙ্গে ম্যাচ করে যায়। অদ্ভুত বিষয় এটা। এরপরের গল্পটা কুমার সাহেব এসে আমাদের শোনাবেন। একদম ঠিক বলেছেন আপনি। এই লেন্সটা আমি মনীষ স্যারকে পরিয়েছিলাম সেদিন মেকআপ রুমে। আমি আপনার গেট আপ এমন চেঞ্জ করে দেব, কেউ যদি আপনাকে চিনতে পারে তো আমি হার মানব, আর যদি আমি হেরে যাই না তো 5 বছর অবধি আমি বেতনই নেব না, আর যদি আমি জিতে যাই না তো এই ঘড়িটা আমার। স্যার, এবার শুধু আপনি বাইরে আসুন, দেখুন কেমন মজা লাগে। মনীষ স্যারের সঙ্গে আমি বাজি ধরেছিলাম আর আমি জিতে যাই, আর হঠাৎই মনীষ স্যারের হাত থেকে লেন্স পড়ে যায়। একটা লেন্স আমি খুঁজে পেয়েছি আর একটা আপনি পেয়ে যান। স্বাভাবিক কথা না যে ডিএনএ মিলবেই। অর্থাৎ আপনাদের মতো লোকের রূপ বদলাতে আপনাদের যে সাহায্যকারীরা রয়েছেন, পরিজন রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, আপনাকে উপকার করার জন্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে প্রসন্ন রাখার জন্য আপনারা নিপুণ। দেখুন না, আপনি যত টাকা মাইনে পান তার থেকে 5 গুণ বেশি দামি একটা ঘড়ি আপনি উনার কাছ থেকে একটা ভেট হিসেবে পেয়ে গেলেন। হ্যাঁ স্যার। ইওর অনার, আমি এবার চাইবো যে আমার মক্কেল বিরাজ এই সমস্ত বিষয়ে আলোকপাত করুক, আর এরকমটা করার জন্য উনাকে উনার মাইম মেকআপে এখানে আসার প্রয়োজনীয়তা রয়েছে ইওর অনার, এবং সেই কারণে আমি সেই অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বিরাজ, আপনি দয়া করে এই আদালতকে বলুন যে এই দড়ির টুকরোটা, যেটা দ্বিতীয় টুকরো, আপনি পেয়েছিলেন নাকি না? না। আদালত এটা কিভাবে বিশ্বাস করবে যে আপনি দ্বিতীয় ওই দড়ির টুকরোটা পাননি? আমি ওই সময় স্টেজে ছিলাম, প্রোডাকশন রুমে যারা ছিল আপনি ওদের জিজ্ঞাসা করতে পারেন। ওনাকে জিজ্ঞাসা করুন। কাকে জিজ্ঞাসা করবো? কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। বাস্তব তো এটাই যে দড়ির ওই টুকরোটা তুমি কেটেছিলে। তুমি ওখানে একাই ছিলে, হ্যাঁ কি না? না। কেন ভাই? একা ছিলে কি না এটা তোমাকে মানতেই হবে। আমি মানবো না। কেন মানবে না? কারণ আমি বিরাজ নই। তুমি বিরাজ না তো কে? কে? আমি বরুণ। অদ্ভুত ব্যাপার জয়সওয়াল বাবু, আপনিও আমাকে চিনতে পারলেন না। কি নাটক শুরু করেছো বলো তো? নাটক নয়, এটাই সত্যি ইওর অনার। যেইভাবে আমার সহায়ক বরুণকে এই বেশে কেউ চিনতে পারলেন না, ওকে বিরাজ ভেবে বসলেন প্রত্যেকে, সেই রকমই সেই দিন
হত্যাকারীও এরকমই রূপে ছিলেন, ওকেও সেদিন কেউ চিনতে পারেনি, ওকেও সবাই বিরাজ ভেবে বসেছিল। এখন ইওর অনার, আমি আদালতের সামনে বেশ কিছু তথ্য প্রমাণ পেশ করতে চলেছি, যাতে এটা প্রমাণ হয়ে যাবে যে আসল হত্যাকারী ঠিক কে। ইওর অনার, শক্তি নামক দড়ির এই বান্ডিলটা নতুন বান্ডিল 60 ফিটের হয়ে থাকে। এই বান্ডিল যেটা থেকে এই দড়ির দুটো টুকরো কাটা হয়েছিল, সেখানে 52 ফিট বেঁচে ছিল। নরেন বিরাজকে যে দড়িটা দিয়েছিল সেটা এইটা ইওর অনার। এটাকে সময় নিয়ে কাঁচি দিয়ে কাটা হয়েছিল, সেই কারণে এটার দাগগুলো একদম সমান। কিন্তু দ্বিতীয়বার কাটা এই দড়িটা, সেটা এই কাটার দিয়ে কাটা হয়েছিল তাড়াহুড়োতে, এই কারণে এই ধারগুলো বেঁকা ইওর অনার। ইওর অনার, ওই দিন যখন বিরাজ নরেনের কাছ থেকে দড়ি নিতে গিয়েছিল, তখন ওখানে আরো একজন ব্যক্তিও উপস্থিত ছিলেন। আরে নারেন, আরে বিরাজ, তুমি এখানে কি করছো? আরে শোয়ের টাইম হয়ে যাচ্ছে, যাও মেকআপ করো ফটাফট ফটাফট। আর নারেন, জেনারেটরের লোকের সাথে কথা বলেছো? আরে না। দেখো, এইবার আমি শোয়ের মাঝে লাইটিং এর কোনো প্রবলেম চাই না। করছি। আসছি আমি। আর তারপর ইওর অনার, মনীষ ওই বান্ডিল থেকে এই 4 ফুটের দড়িটা কেটে ফেলে, আর আগের কাজটাও সে ভেবে ফেলে, যেখানে কুমার বাবুর ওই রূপ বদলে ফেলার বিদ্যাটাও সামিল ছিল। শো শেষ হয়ে যাওয়ার পর বিরাজ নিজের মেকআপ রুমের দিকে যখন যাচ্ছিল, তখন রাজ, ডোন্ট বি সিলি। মিথ্যে বলছি না সোনা, সত্যি বলছি। নইলে তোমার নামে ট্যাটু আমি কেন করাতাম? পাগল, সত্যি পাগল। তুমি আমায় পাগল করেছো। এই বিরাজ, দারুণ করেছিস ভাই, দুর্ধর্ষ করেছিস। ভেরি গুড ইয়ার, ফ্যান্টাস্টিক। কিপ ইট আপ, ওকে? থ্যাংক ইউ। অল দি বেস্ট। মরে গেছে ব্যাটা। তোকে এত জোরে মারতে বললাম আমি? হ্যাঁ, চল। এসো, দেখো। ও মাই গড, রাজবীর, এর কি হয়েছে? মিথ্যা বলা বন্ধ কর। তুই মেরেছিস রাজবীরকে? হ্যাঁ, ওই মেরেছে ওকে। জজ সাহেব, এইসব মিথ্যে। কেডি সাহেব নিজের মন থেকে মন গড়া গল্প শোনাচ্ছে। মিথ্যে এইসব। কেডি সাহেব, মিথ্যের ভিত্তিতে আপনি ভালো লোকেদের ফাঁসাতে পারেন না। বসে পড়ুন আপনি। ইওর অনার, এই কাটারের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে, আর এই রিপোর্টটা বলছে যে এই কাটারের উপর যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে সেটা আপনার, মনীশবাবু। এবার আমি এটাও প্রমাণ করে দিতে চাইবো যে সেই দিন মাইমের রূপ ধারণ করে সেখানে মনীশবাবুই গিয়েছিলেন। এদিকে আসুন। ইওর অনার, এনার মাথায় যে আঘাতের চিহ্নটা রয়েছে এখানে, সেটা কুমার সাহেবের ইনার মাথায় গামলা দিয়ে আঘাত করার কারণে হয়েছে। আর যে সময় কুমার ওর মাথায় গামলা দিয়ে আঘাত করে, সেই সময় ওনার চোখ থেকে কন্ট্যাক্ট লেন্সটা বেরিয়ে এসে মাটির ওপর পড়ে যায়। ওই সময় ওনার ঘড়ির কাঁচটাও ভেঙে গিয়ে মাটির ওপর পড়ে যায়, যখন ইনি বিরাজকে টেনে টেনে মেকআপ রুমে নিয়ে এসেছিলেন। জজ সাহেব, এইসব মিথ্যে, ভুল, বাজে কথা সব। সত্যি এই সব কটা, মনীশবাবু। মনীষ, তুমি আমার রাজবীরকে মেরে ফেললে। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। ও তোমার কি ক্ষতি করেছিল? না আমি তোমায় কোনোদিন ভালোবেসেছিলাম, না ভালোবাসবো। তুমি খুনি, ইউ আর আ মার্ডারার।
হ্যাঁ, আমি মেরেছি রাজবীরকে। আমি মেরেছি রাজবীরকে। আর ওকে মারতে আমাকে সাহায্য করেছে কুমার। সানিয়া, ও তোমাকে ব্যবহার করতে চাইছিল, তোমার জীবন নষ্ট করতে চেয়েছিল। আমার ভালোবাসা তো তুমি বুঝলেই না, সবসময় আমাকে দূরেই সরিয়েছো। এই জন্যে মেরে দিয়েছি আমি ওই শয়তানকে, মেরে ফেলেছি আমি ওকে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মানিশকে রাজবীরের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে আর কুমারকে প্রমাণ লোপাট করার চেষ্টার অপরাধে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর মিস্টার বিরাজকে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।